আচ্ছা, সবাইকে স্বাগতম স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সৌজন্যে বায়োলজি পাওয়ার। তো আজকে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমরা বায়োলজি ক্লাস নিয়ে আলোচনা করব, আর একটা জিনিস আমরা আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের করণীয়। অর্থাৎ আমাদের মনের মধ্যে অনেকের একটা কনফিউশন থাকে বা অনেক একটা হেজিটেশন ফিল থাকে, বা কিভাবে সে কি করবে, বা হচ্ছে আমরা এখানে টোটাল দেখতেছি 5টা সাবজেক্ট। টোটাল সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি বাংলা ইংলিশও দেওয়া আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের করণীয় সম্পর্কে আলোচনা করব, এবং হচ্ছে আমরা বায়োলজিক একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতেছি আসলে অনেকগুলো কনফিউশন বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কি করবে। তো যেখানে আমরা দেখতেছি বাংলা ইংলিশ সব কিছুই এখানে অ্যাড করা হয়েছে। বাংলা 10, ইংরেজি 10, পদার্থবিজ্ঞান 20, এবং আছে রসায়ন বিজ্ঞান 20। এ টোটাল 16 মার্কস হচ্ছে কম্পালসারি, অর্থাৎ এগুলো সবার জন্য আবশ্যিক বলা যায়। আর কিছু জিনিস আছে ঐচ্ছিকের মধ্যে আছে। একটা হচ্ছে জীববিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত / ICT। এই 3টা সাবজেক্ট থেকে বলছে 2টা জিনিস দাগাইতে হবে, অর্থাৎ এখানে থাকবে টোটাল 60 মার্কস। মানে আনসার করতে হবে হয় জীববিজ্ঞান ICT, হয় জীববিজ্ঞান উচ্চতর গণিত, হয় উচ্চতর গণিত ICT। তো এখানে টোটাল থাকবে 60 মার্কস, আনসার করতে হবে 40 মার্কসের, মানে যে কোনো 2টা সাবজেক্টের। তো এই টোটাল হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় মানবন্টন। তো সবার মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে এখানে আমরা করবোটা কি বা আমাদের করণীয়টা কি। তো আজকে এই জিনিসগুলো নিয়ে কিছুক্ষণ ফার্স্টের দিকে একটু আলোচনা করবো। আসলে তোমরা কিভাবে পড়লে গুচ্ছ বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। অন্যান্য একটা জিনিস যদি আমি এভাবে বলি, আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আমি আরো বলতে পারি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকাংশে তুলনামূলক সহজ। কিন্তু আমাদের টেকনিকটা কাটাইতে হবে, বা আমরা যদি ফলো করি আমরা সহজ টেকনিকটা এখানে ফলো করতে হবে। তো কিভাবে সহজ জিনিসটা ফলো করব? আচ্ছা, তার আগে আমি যে জিনিসটা বলে দিচ্ছি, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে জানাই দাও, এবং হচ্ছে শেয়ার করে দাও নিজেদের এই আজকের ক্লাসটা। কারণ হচ্ছে আজকের ক্লাসটা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের টোটাল মানবন্টন নিয়ে, এবং তোমরা কিভাবে করবা, বা কেউ যদি ICT স্কিপ করো, আবার কারো ইচ্ছা ম্যাথ স্কিপ করতে, কারো ইচ্ছা বায়োলজি স্কিপ করতে, তো জিনিসগুলো কিভাবে করবা বা কোনটা করলে তোমার সবচেয়ে সহজ ওয়ে হয়, বা কিভাবে তুমি হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের একদম সামনের সারিতে চলে আসবা। তো এই জিনিসটা নিয়ে মূলত মেন আলোচনাটা আজকের ক্লাসে থাকবে। আচ্ছা, আমার সবকিছু শোনা যাচ্ছে কিনা স্পষ্ট? কোনো নেট কানেকশনে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটাও একটু কমেন্ট বক্সে জানাইও। কারণ হচ্ছে তাহলে আমি এটা ঠিক করে তারপরে আমাদের আজকের আলোচনাটা শুরু করব। কারণ যেহেতু আজকে প্রথম আলোচনাটাই থাকবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের করণীয়। তো এই জিনিসটা অবশ্যই সবার জন্যই দরকারি, কারণ আমরা সাধারণত জানি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আসন সংখ্যা হচ্ছে প্রায় 10,000-এর কাছাকাছি। একটা বিগ নাম্বার অফ অ্যামাউন্ট বলা যায়। কিন্তু এই জিনিসটা যদি আমরা একটু ফোকাস করি, একটু যদি ভালোভাবে চেষ্টা করি, বা আমরা যদি একটু মনোযোগ সহকারে জিনিসটা বুঝি, আসলে তোমাদের জন্য গুচ্ছ বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য তাহলে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তোমাদের জন্য এটা উপকার, বা এটা অনেক বেশি কার্যকর হয়ে দাঁড়াবে। আর যদি এটাকে অবহেলা করো, বা যদি মনে করো যে সচরাচর যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এটাও একটা সেম প্যাটার্ন, বা যদি এভাবে মনে করো যে এটাও এভাবে যদি আমার মতো করে করি, তাইলে ওইখানে একটা ডিসিশন একটা ভুল থাকতে পারে। তো এই জিনিসটা আজকে আমার কাজই হচ্ছে মূলত তোমাদের কোন জায়গায় কোন জিনিসটা করতে পারবা, বা কিভাবে এখান থেকে 100 নাম্বারের মধ্যে কিভাবে 70 মার্কস নিয়ে আসবা।
হ্যাঁ, শাহিনা রহমান কমেন্ট করছো শোনা যায়, শিল্পী হুসাইন কমেন্ট করছো শোনা যায়। তো আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। আমাদের মূল আলোচনা যেটা থাকবে হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আমরা কিভাবে আনসার করব বা কি কি জিনিসটা আমাদের করা দরকার বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে দুইটা জিনিস হবে। আসলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সবার নাম্বার 1 চয়েস থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা সাস্ট বলে সংক্ষেপে সাস্ট বলে ডাকি। তো এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো এই জিনিসটা এই জায়গায় সাস্ট সবার উপরে নাম্বার 1 চয়েস থাকবে। তো একটা জিনিস দেখো, গুচ্ছ হওয়ার কারণে কিন্তু সাস্টের যে গতানুগতিক প্যাটার্ন বা সাস্টের যে প্রশ্নের কোয়ালিটি বা সাস্ট যে টাইপসের প্রশ্ন করে ওই টাইপসের প্রশ্ন নাও হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখানে দেখা যাবে গুচ্ছ তো অনেক অনেক বেশি স্টুডেন্ট, এবং এটা এখানে শুধুমাত্র মেধাবীদের জন্য চিন্তা করে এক্সামটা নেওয়া হবে না, বা মধ্য বা হচ্ছে একটু মিডল ক্লাস যারা হচ্ছে মিডল মোটামুটি মানের একটা স্টুডেন্ট তার জন্য করে চিন্তা, এখানে সবার কথা চিন্তা করে ওইভাবে প্রশ্ন সেটটা রেডি করা হবে। তো যেহেতু সারা বাংলাদেশে যদি একটাই প্রশ্ন হয়, তো ওই প্রশ্নের মানটা অবশ্যই এমন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে নিয়ে আসবে যেটা হচ্ছে যাতে সবার জন্য একটু মোটামুটি মানে একটা স্ট্যান্ডার্ড মানের একটা কোয়ালিটি যাতে বজায় থাকে। তো জিনিসটা দেখো, এখানের ক্ষেত্রে আমরা সবার মনের মধ্যে একটা কনফিউশন থাকার ক্ষেত্রে কাজ করতে পারে যে এখানে আমাদের বায়োলজি, ম্যাথ বা আইসিটি এই তিনটার মধ্যে আমি কোনটা দাগাবো, বা হচ্ছে আমি কোনটা আনসার করব, বা হচ্ছে আমি কোনটা আনসার করলে আমার সবচেয়ে বেশি উপযোগী হবে। একটা জিনিস দেখো, এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার মাইন্ডসেটের উপর। কিরকম দেখো, এখন যদি তোমার উপযোগী মনে হয় যে আমি যদি বায়োলজি প্লাস যদি আইসিটি দাগাই, অর্থাৎ আমি যদি এখানে হায়ার ম্যাথটা স্কিপ করি, অর্থাৎ এখানে 20 নাম্বার যদি আমি স্কিপ করে যদি আইসিটির 20 নাম্বার যদি আমি ভালো নাম্বার তুলতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো তুমি হচ্ছে অবশ্যই আইসিটি চাইলেই দাগাইতে পারো। তাহলে যদি আমি আইসিটি দাগাই, এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি যদি আইসিটি দাগাই তাহলে আমার সাবজেক্টে কি কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যেহেতু বিজ্ঞান বিভাগে এবছর কোনো ধরনের বিভাগ পরিবর্তনের নামের কোনো ধরনের এখানে এবছর কোনো আলাদা ইউনিট ইনক্লুড করা হয় নাই। তো সেক্ষেত্রে এখন যদি তুমি বায়োলজি প্লাস ম্যাথ দাগাও, বায়োলজি প্লাস আইসিটি দাগাও, সেক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো আছে ওইগুলোতে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যাবে, অর্থাৎ সাস্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নাও পাইতে পারো। কিন্তু তুমি যদি বায়োলজি প্লাস আইসিটি দাগাও, বায়োলজিক্যাল সাবজেক্ট যেগুলো আছে, যেমন আমি বলতে পারি যেখানে কেমিক্যাল সায়েন্স আছে, তারপর এখানে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো ওই সাবজেক্টগুলো ইজিলি পাবা। এখন দেখো এখানে তোমার সুবিধাটা আসলে কোন জায়গায় হবে, এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে সাবজেক্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা করে দিয়ে দিবে, অর্থাৎ কে কোন কিভাবে প্রিপারেশন নিবে বা কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে কত নাম্বার চাচ্ছে, এই জিনিসগুলো একটু চাই মানে ওই ইউনিভার্সিটিটা দিয়ে দিতে পারে। আবার আরো একটা জিনিস এখানে হতে পারে, সেটা হচ্ছে সর্বোচ্চ মার্কসটা এখানে একটা ভালো একটা কার্যকর হতে পারে। তো এখন জিনিসটা দেখো, কেউ আমরা সবাই জানি হায়ার ম্যাথ যদি প্রশ্ন একটু হার্ড হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় হায়ার ম্যাথে একটু বৃত্তি থাকে, অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন প্রস্তুতি নিছে, যারা হচ্ছে অনেকদিন ধরে সায়েন্স সাবজেক্ট পড়ে নাই, তো তাদের ক্ষেত্রে হয়তো হায়ার ম্যাথটা অনেকের ক্ষেত্রে 20 স্বরূপ দাঁড়াইতে পারে। তো তাদের জন্য আমি সাজেস্ট করবো তারা তোমরা চাইলে আইসিটি দাগাইতে পারো। তাহলে আমি আইসিটি দাগাইলে কি লাভ হইতে পারে, আইসিটি দাগাইলে ডাবলে লাভ। কিভাবে দেখো, আইসিটি যদি তুমি আনসার করো সেক্ষেত্রে তোমার দেখা যাবে, তুমি যদি হায়ার ম্যাথে অনেক সময় দেখা যায় 20-এ সর্বোচ্চ মার্কস, 14 থেকে 15 তোলাও অনেক বেশি টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার আইসিটিতে 20 নাম্বার, 20-এ 17 থেকে 18 খুব ইজিলি চলে আসবে। তাহলে একটা নাম্বার অফ অ্যামাউন্ট আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে তোমার লাভ। আবার যদি বলো যে ভাই আমি যদি বায়োলজিটা স্কিপ করে ম্যাথ আর আইসিটি দাগাই তখন কেমন হবে, আমি অবশ্যই বলবো এটাও তোমার খারাপ ডিসিশন হবে না। কিন্তু একটা জিনিস আমরা যদি তুলনামূলক চিন্তা করি, যদি তখন সেক্ষেত্রে কি হবে, আমার বায়োলজিক্যাল কোনো সাবজেক্ট আমি পাবো না। তাহলে আমার ক্ষেত্রে আমি বলবো যদি আমাকে বাছাই করতে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা সবাই জানি বায়োলজিটা তুলনামূলক সহজ। কারণ কি, এখানে বেশিরভাগ আছে মুখস্থ আইটেম। মুখস্থ আইটেমের সুবিধা কোনটা, এখানে জিনিসটা হবে হয় জিরো হবা হয় হিরো হবা, জিরো অর হিরো,
জিরো আর হিরো কিভাবে দেখো, তুমি একটা আনসারে যদি একটা জিনিস মোটামুটি বায়োলজি মোটামুটি পড়ো, প্রশ্ন যদি অনেক বেশি ডিপ থেকে না হয়, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয়, তুমি একটা প্রশ্ন যদি কয়েকবার একটু বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত যাবতীয় প্রশ্ন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকে যদি বায়োলজিক্যাল যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন যদি তুমি শেষ করতে পারো, প্রায় হচ্ছে আমি যদি বলি ৬,০০০ মতো প্রশ্ন আছে, এই ৬,০০০ প্রশ্ন যদি তুমি শেষ করতে পারো, তোমার অবশ্যই বায়োলজিতে তোমার বিশেষ করে উচ্চ বিশ্ববিদ্যালয়ে 20-এর মধ্যে 50+ নাম্বার তোমার এমনিই চলে আসবে। কারণ কি, তখন তুমি জাস্ট বিগত বছরের প্রশ্ন সলভ করে এই নাম্বারটা তুমি এখান থেকে আনতে পারবা। কারণ কি হয়েছে দেখো, বিগত 20 বছর ধরে বায়োলজিতে এত বেশি প্রশ্ন হয়েছে, এত বেশি প্রশ্ন করা হয়েছে, আসলে টিচাররা নতুন করে কোনো একটা প্রশ্ন করতে গেলেও সেটা দেখা যাবে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে হুবহু কন্টেন্ট হুবহু না মিললেও দেখা যাচ্ছে প্যাটার্নটা মিলে যাচ্ছে, মানে হচ্ছে জাস্ট অপশনগুলো ভিন্ন হচ্ছে বা কোনো একটা জিনিস ভিন্ন হচ্ছে। তো জিনিসটা এইভাবে মানে অনেক সময় দেখা যায় উত্তরটা হুবহু দিয়ে দেয়, জাস্ট অপশনগুলো ভিন্ন। তো এই জিনিসটা তোমাদের জন্য সহজ, তোমাদের জন্য তাহলে কি করতে হবে, এমসিকিউ বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক সেম জিনিস আমি বলবো কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক সেম জিনিস আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে। তো ম্যাথে যেহেতু যদি ক্যালকুলেটর না থাকে সেক্ষেত্রে অনেক বেশি মোটামুটি মানে একটা সহজ ম্যাথ আসবে, তো সহজ ম্যাথগুলোর ক্ষেত্রেও করাও ইজি। তো জিনিসটা হচ্ছে তোমাদের ডিসিশনের উপর, তোমরা আইসিটি দাগাবা কিনা বা ম্যাথ দাগাবা কিনা বা বায়োলজি কোনটা দাগাবা। তো আমি দুইটা জিনিস তোমাদেরকে বলতে পারি, যদি তোমরা বায়োলজি নাও এবং যদি তোমার যদি ম্যাথ যদি একদম খুব কম পারো, যদি মনে হয় যে তোমার ম্যাথে একটু নাম্বার কম আসবে, সেক্ষেত্রে তুমি দুইটা জিনিস করতে পারো, ম্যাথের পাশাপাশি আইসিটিটাও প্রিপারেশন নিয়ে রাখতে পারো। এখন তুমি পরীক্ষার হলে গিয়ে যদি তোমার আইসিটিটা অনেক বেশি, যদি মনে হয় যে তোমার অনেক বেশি আনসার বা খুব ভালোভাবে তুমি আনসার করতে পারবা, 20-এর মধ্যে 17-18 চলে আসবে, সেক্ষেত্রে তুমি তখন আইসিটি দাগাবা। আর যদি সময় কম থাকে, যদি দেখতেছো ম্যাথ অনেক বেশি মানে যদি সময় অনেক বেশি থাকে, সেক্ষেত্রে দেখতেছো তুমি ম্যাথ দাগাইলে তোমার ভালো হয়, সেক্ষেত্রে তুমি ম্যাথ দাগাইতে পারো। তো জিনিসগুলো আসলে সম্পূর্ণ নিজের উপর। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, আসলে বাংলা ইংলিশের উপর ভীতি হওয়ার কিছু নাই। বাংলা ইংলিশের সচরাচর সায়েন্সের সাবজেক্টের জন্য দুইটা জায়গা থেকে প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে তার মুখস্থ আইটেম, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, গ্রামার থেকে প্রশ্ন হবে, যেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বলছি। আর বাংলার ক্ষেত্রেও ঠিক সেম, বাংলাতে বাংলা প্রথম পত্র থেকে অনেক বেশি প্রশ্ন হবে, প্রায় 4 থেকে 5টা প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে হবে। আর দ্বিতীয় থেকে তোমরা যে 9-10 সিলেবাসে যে জিনিসগুলো এইচএসসি সিলেবাসে যে বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসটা ছিল, ওই সিলেবাসটাই তোমরা চাইলে ফলো করতে পারো। ওই দ্বিতীয় পত্র ওইখান থেকে আসার সম্ভাবনা বেশি। কারণ কেন বলতেছি, গুচ্ছ বিশ্ববিদ্যালয় সবসময় ওরা বলছে প্রশ্ন হবে বইয়ের থেকে, তো সেক্ষেত্রে তোমরা মেন বইটা অবশ্যই গুরুত্ব দিবা। এর পাশাপাশি তোমরা পড়বা হচ্ছে সহায়ক বই। কেন বলতেছি সহায়ক বই, একটাই কারণ হচ্ছে সহায়ক বইয়ে তোমার প্রচুর এমসিকিউ দেওয়া আছে এবং তথ্যগুলাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো এটার জন্য তোমরা সহায়ক বইগুলা ফলো করতে পারো। তো আইসিটির জন্য সেক্ষেত্রে তোমরা আইসিটি পাওয়ার বইটা ফলো করতে পারো, এখানে অনেক বেশি এমসিকিউ দেওয়া আছে এবং এখানে তথ্যগুলা একদম চৌম্বকীয় অংশগুলা একসাথে দেওয়া আছে। এবং বায়োলজির জন্য সরাসরি আগেই বলছি, বায়োলজি পাওয়ার বইটা দেখতে পারো, এখানেও ঠিক সেম ভাবে প্রায় হচ্ছে 6000-এর উপরে এমসিকিউ দেওয়া আছে। আশা করি এই 6000-এর উপরে এমসিকিউ গুলো সলভ করলে তোমার অনেক কাজে দিবে, যেটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে বসলে আসলে বুঝতে পারবে এই এমসিকিউ গুলো তোমার অনেক বেশি কাজে দিবে। এবং এখানে প্রত্যেকটা প্যাটার্ন আলাদা আলাদা করে সাজানো দেওয়া আছে, তো তোমরা চাইলে এই দুইটা বই ফলো করতে পারো। আচ্ছা, আমি একটু কমেন্ট বক্সটা চেক করব, ভাইয়া বায়োলজি প্যাটার্নগুলো কেমন হবে। ফিজিক্স এক্সাম প্রশ্ন দেওয়া হয়েছে গ্রুপে, তোমরা ফ্রি টাইমে ফিজিক্স এক্সাম দিয়ে নিও, ঠিক আছে। আর ডেইলি এক্সাম অলরেডি চালু হবে। প্রশ্ন আমার দেওয়ার কথা যতটুকু জানি, দিমান স্বপ্ন পূরণ প্রশ্ন দেশ নাই, ফিজিক্স প্রশ্ন দেশ নাই, তুই প্রশ্ন ওই দিন ওইটা রুটিন দিছস না স্বপ্ন পূরণও দিয়ে দে তো এটা লিঙ্কটা।
আচ্ছা ভাইয়া, হ্যাঁ আচ্ছা, যে জিনিসটা একজনে প্রশ্ন করছিলাম বায়োলজি প্যাটার্নটা কেমন হবে বা ওইটা জানতে চাচ্ছ। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, তাহলে দেখো বায়োলজির জন্য আসলে যে জিনিসটা বলতেছি, খুব বেশি ডিপ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে না। অর্থাৎ দেখো, আমরা যদি যে জিনিসগুলো দেখি, ধরো আমরা কোষ রসায়নের কথা বলতেছি, কোষ রসায়নের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখা যাবে নিচের কোনটি নন রিডিউসিং সুগার, নিচের কোনটি নন রিডিউসিং সুগার, নিচের কোনটি, এভাবে প্রশ্নগুলো আসতে পারে। অথবা আমি যদি বলি প্রাণী শ্রেণীবিন্যাসের কথা, প্রাণী শ্রেণীবিন্যাস, নিচের কোনটি কর্ডাটা পর্বের প্রাণী, নিচের কোনটি ইউরোকর্ডাটা পর্বের প্রাণী, উপপর্ব নিচের কোনটা ইউরোকর্ডাটা ভুক্ত অন্তর্ভুক্ত, বা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পরিফেরা পর্বের প্রাণী। এভাবে ছোট 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 টার্মগুলো আসতে পারে। অনেক বেশি যে হার্ড প্রশ্ন এখানে হবে তা না। আসলে দেখো, প্রশ্ন কখন আমরা স্ট্যান্ডার্ড বলি, প্রশ্নের স্ট্যান্ডার্ড মানটা আসলে কখন গিয়ে দাঁড়ায়, একটা সাধারণত যদি আমি 20টা প্রশ্নের হিসাব করি, এখানে 50% প্রশ্ন করা হয় অ্যাভারেজ। অ্যাভারেজ বলতে অর্থাৎ একটু ভালো করে পড়লে এখান থেকে আনসার করা যায়, এবং দেখা যায় 30% প্রশ্ন একটু ডিপ থেকে প্রশ্ন হয়, অর্থাৎ যারা আরেকটু ভালো করে তারা এই প্রশ্নগুলা আনসার করতে পারে। এবং সর্বশেষ 20% প্রশ্ন সাধারণত প্রশ্ন করে থাকে হার্ড। হার্ডটা কিরকম হার্ড? আসলে যদি আমি বলি বায়োলজিতে হার্ড বলতে কোনো শব্দ নাই। তোমার জন্য যেটা হার্ড সেটা অন্যজনের জন্য সহজ। কিভাবে? হয়তো তুমি ওই ইনফরমেশনটা পড়ো নাই, অন্যজন আরেকটা ইনফরমেশনটা পড়ছে। কারণ কি, বায়োলজিতে অ্যাটলিস্ট বইয়ের বাইরে কোনো কিছু আসার সম্ভাবনা থাকে না, বা নিজে বানাই দিয়ে প্রশ্ন করলেও ওই জিনিসটা বইয়ের সাথে সামঞ্জস্য রেখেই প্রশ্নটা করা লাগে। তো সেক্ষেত্রে বায়োলজি প্রশ্ন অন্যান্য সাবজেক্টের চেয়ে অনেক অনেক বেশি সহজ হয়ে থাকে। কারণ এখানে কেউ চাইলে প্রশ্ন যতই গুড়াক, তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে বা যদি তুমি সিস্টেমটা বুঝো কোনটা থেকে কি হয়েছে, তাহলে তোমার কিন্তু হয়ে যায়। যেটা কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা নাও হতে পারে, প্রশ্ন নতুন করে বানানো যায়। কিন্তু বায়োলজি কিন্তু সব সময় দেখবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা অন্যান্য সাবজেক্টের চেয়ে বায়োলজির প্রশ্ন সবসময় সচরাচর সহজ হয়ে থাকে। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটু মেইন বইটা পড়তে হবে, এর পাশাপাশি আমাদের বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো আমাদের একটু পড়তে হবে। আর গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা কোন জায়গা থেকে পড়বো? আমরা বায়োলজি পাওয়ার বইটা থেকে পড়বো। বায়োলজি পাওয়ার বইয়ের লাভ কি? বায়োলজি পাওয়ার বইয়ে একই সাথে তথ্যগুলা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে সাজায় দেওয়া আছে, এবং হচ্ছে এর পাশাপাশি এখানে অনেক বেশি এমসিকিউ দেওয়া আছে, এবং আমরা চাইলে এমসিকিউ গুলা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, আমি ক্লাস শেষে সর্বশেষ আবার আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমরা আবারও কমেন্ট বক্স চেক করব। তো সেক্ষেত্রে তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা তখন করতে পারবা। আপাতত আমরা ক্লাসে ফিরে যাই। আচ্ছা, আমি আর একটু কমেন্ট বক্সটা চেক করব, কে কি কমেন্ট করছে একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, সবাইকে ক্লাস শেষে এখানে স্বপ্নপূরণ পেজে জয়েন থাকলে হবে, কোনো ধরনের মেসেঞ্জার গ্রুপে লাগবে না। স্বপ্নপূরণ পেজ থেকে সব এক্সাম নেওয়া হবে। তো তোমরা ওইখান থেকে চাইলে ক্লাস শেষে প্রতিদিন ক্লাসের শেষে এক্সাম ওই প্রশ্নগুলো আপলোড করে দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে এক্সাম দিতে পারবা। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। আমাদের আজকের টপিকস হচ্ছে খুব একটা ছোট টপিকস, শৈবাল ও ছত্রাক। শৈবাল ও ছত্রাক। দেখো, শৈবাল ও ছত্রাকের মধ্যে আমরা 3টা পার্ট নিয়ে আলোচনা করব। টোটাল হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে তার নাম শৈবাল, আরেকটা পার্টের নাম হচ্ছে ছত্রাক, আরেকটা পার্টের নাম হচ্ছে লাইকেন। যদি প্রশ্ন করা হয় লাইকেন কি, আমরা সবাই জানি শৈবাল আর ছত্রাকের সহাবস্থানের ফলে যে নতুন উদ্ভিদ তৈরি হয় বা যে বাসস্থান যেটা তারা যে একত্রে অবস্থান করে, এই জিনিসটাকে বলা হয় লাইকেন। তাহলে কিভাবে? এই ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই শৈবাল ছত্রাক থেকে উপকৃত হয়, ছত্রাক শৈবাল থেকে উপকৃত হয়। অর্থাৎ দুইটা উদ্ভিদ, দুইটা ভিন্ন ধরনের প্রজাতি বা দুইটা ভিন্ন ধরনের উদ্ভিদ একত্রে সহাবস্থানের ফলে যদি পরস্পরের কাছ থেকে উপকৃত হয় এবং হচ্ছে একত্রে তারা যদি সহাবস্থান করে, তখন তাকে বলা হয় লাইকেন। তাহলে দেখো, এখান থেকে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি টার্মগুলো আমরা পড়বো। আমরা শৈবালের কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, এবং ছত্রাকের আমরা ইউলোথ্রিক্স নিয়ে আলোচনা করব। ছত্রাকের আমরা অ্যাগারিকাস নিয়ে আলোচনা করব, এবং শৈবালের একটা প্রজাতির নাম ইউলোথ্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো
তো এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, তাহলে একটু লিখে নাও সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে এখানে কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ নাম, গুরুত্বপূর্ণ নাম। 2 নম্বরে হচ্ছে শৈবালের পরিচিতি। 3 নম্বরে হচ্ছে শৈবালের উপকারী এবং হচ্ছে অপকারী দিক। 4 নম্বরে হচ্ছে ছত্রাক, ঠিক সেম, ছত্রাকের পরিচিতি, গুরুত্বপূর্ণ নাম, ছত্রাকের উপকারী অপকারী দিক। সর্বশেষ হচ্ছে লাইকেন। এই জিনিসগুলো নিয়ে আমরা টোটাল আজকে আলোচনা। দেখো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, আমরা প্রথমে গুরুত্বপূর্ণ কিছু নাম জানবো। গুরুত্বপূর্ণ নাম থেকে প্রতি বছরই শৈবাল প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে শৈবাল ও ছত্রাক থেকে প্রতি বছর সকল বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন অবশ্যই হয়ে থাকে। এটা এমন একটা অধ্যায় যেটা আমাদের ক্ষেত্রে একটু কনফিউশন মনে হয় বা আমরা একটু স্কিপ করার চেষ্টা করি, কারণ এখানে অনেক ধরনের প্রজাতি আছে, প্রায় হচ্ছে 60,000 প্রজাতির। কিছু প্রজাতির অপর নাম দেওয়া আছে, কিছু প্রজাতির একটা গুরুত্বপূর্ণ নাম দিয়ে তাদেরকে ডাকা হয়। তো এই নামগুলো আমাদের মুখস্থ করতে একটু কষ্ট মনে হয়, তো এই জন্য আমরা এই অধ্যায়টাকে অনেকেই একটু স্কিপ করি, কিন্তু আসলে স্কিপ করলে আমার একটা নাম্বার ছুটে যাবে। তো যেহেতু আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নাম্বারও অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আমরা বায়োলজির ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা প্রত্যেকটা অধ্যায়কেই সমান গুরুত্ব দিয়ে আমরা অবশ্যই পড়াশোনা করব। দেখো তাইলে শৈবাল প্রথমে আমরা আলোচনা করব। শৈবাল, শৈবালের ক্ষেত্রে আমরা প্রথমে কি জানবো? আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী, আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী শৈবাল প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এবং আরো কিছু বেসিক জিনিস আমরা জানবো শৈবাল নিয়ে, যারা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে গবেষণা, আরেকটা হচ্ছে স্টাডি। অর্থাৎ শৈবাল নিয়ে যারা পড়াশোনা করে তাদের একটা নাম, আবার শৈবাল নিয়ে যারা গবেষণা করে তাদেরও একটা নাম আছে। এবং এখান থেকে আমরা জানবো শৈবালের বৈশিষ্ট্য। শৈবালের বৈশিষ্ট্য থেকেও এমসিকিউ প্রশ্নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং উচ্চ বিশ্ববিদ্যালয়ের জন্য শৈবালের বৈশিষ্ট্যটাও একটু গুরুত্বপূর্ণ। তো দেখো আর কি কি জিনিস আমরা জানবো। বলতেছিলাম শৈবাল নিয়ে গবেষণা, স্টাডি, এবং আরো একটা জিনিস জানতে হবে শৈবালের ইংলিশ টার্মটা কি। শৈবালের ইংলিশ টার্ম আমরা সবাই জানি এলজি। এবং এখান থেকে আর কি কি জানবো? এলজি শব্দটি যদি বলা হয়, শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো বিজ্ঞানী ক্যারুলাস লিনিয়াসের নাম। বিজ্ঞানী ক্যারুলাস লিনিয়াসের নাম। যেহেতু ক্যারুলাস লিনিয়াসের আমরা কথা বলতেছি, ক্যারুলাস লিনিয়াসের কথাটা আমরা বলতেছি, ক্যারুলাস লিনিয়াসের আরো কিছু বিখ্যাত জিনিস আছে। আমরা সাধারণত জানি দ্বিপদ নামকরণের জনক হিসেবে ক্যারুলাস লিনিয়াসকে ডাকা হয়। ঠিক আছে, তাহলে আমরা শৈবালের আগে বেসিকটা দিয়ে শুরু করতেছি। বেসিকটা কি? প্রথমে দেখো শৈবাল নিয়ে আমরা কি কি জিনিসগুলো জানবো। শৈবালের কিছু গুরুত্বপূর্ণ নাম নিয়ে আমরা আলোচনা করব, এবং হচ্ছে শৈবাল কোন রাজ্যের অন্তর্গত এটা একটু জেনে নিব। শৈবালকে যদি শৈবাল নিয়ে কেউ গবেষণা করে তাকে কি নামে ডাকা হয়, শৈবাল নিয়ে স্টাডি করলে তাকে কি নামে ডাকা হয়, বা বাংলাদেশের বিখ্যাত শৈবাল নিয়ে যিনি গবেষণা করেন ফাইকোলজিস্ট তিনি কে। তো এই জিনিসগুলো আমরা একটু পরিচিতিটাও আমরা একটু এখান থেকে জেনে নিব। এরপর আমরা দেখো কি কি জিনিস জানবো। এই বিশ্বে প্রায় 30,000 প্রজাতির শৈবাল রয়েছে। এবং এরপরের আলোচনায় আমরা আসব শৈবালের ক্ষেত্রে বিখ্যাত, আমরা আগেও বলছি শৈবাল নিয়ে একটা জিনিস আছে, উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? দেখি প্রশ্ন কেউ একজন কে খুব দ্রুত আনসার করতে পারবা। দেখি উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয় তাকে কি নামে ডাকা হয়? আমি একটু কমেন্ট বক্সটা চেক করব।
স্যার জিওলজি ফার্স্ট চ্যাপ্টারে ক্লাস নিয়েছেন? না, ফার্স্ট চ্যাপ্টারে ক্লাস ইনশাআল্লাহ নেক্সট উইকে নিব। ওই ক্লাসটা খুব গুছালোভাবে নেওয়া হবে, সমস্যা নাই। ওই ক্লাসটা করলে তোমাদের ফুল চ্যাপ্টারটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো যে জিনিসগুলো বলতেছিলাম, শৈবালের ক্ষেত্রে দেখো আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী শৈবাল হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। শৈবালের ইংলিশ নাম কি? এলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? ক্যারোলাস লিনিয়াস। এরপরে এই বিশ্বে কত হাজার প্রজাতির শৈবাল আছে? 30,000 প্রজাতির। এবং আরেকটা প্রশ্ন করছিলাম, উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে ফাইকোলজি নামে ডাকা হয়, আর একটা হচ্ছে অ্যালগুলোজি নামে ডাকা হয়। একটা হচ্ছে ফাইকোলজি বা হচ্ছে অ্যালগুলোজি। এবং বাংলাদেশের ক্ষেত্রে যারা হচ্ছে শৈবাল নিয়ে গবেষণা করে, শৈবাল নিয়ে থিসিসপত্র জমা দেয়, তাদেরকেই বলা হয় ফাইকোলজিস্ট। এবং বাংলাদেশের বিখ্যাত ফাইকোলজিস্টকে কেউ একজন কমেন্ট বক্সে জানাও, বাংলাদেশের বিখ্যাত ফাইকোলজিস্ট মানে হচ্ছে যিনি শৈবাল নিয়ে বিশদ গবেষণা করছেন, ওই মানুষটার নাম কি বা উনি কোন বিশ্ববিদ্যালয়ে? দেখি কে পারো, আমি একটু কমেন্ট বক্সে ওইটার জন্য চেক করব। বাংলাদেশের বিখ্যাত ফাইকোলজিস্ট কে? এই প্রশ্নটা আসতে পারে। বিখ্যাত ফাইকোলজিস্টের নাম কি? প্রফেসর, হ্যাঁ কমেন্টে অনেকেই সঠিক উত্তর দিছ। উত্তর হচ্ছে প্রফেসর এ কে এম নুরুল ইসলাম। প্রফেসর এ কে এম নুরুল ইসলাম। প্রফেসর এ কে এম নুরুল ইসলাম। এরপরে আমরা আলোচনা করব শৈবালের বৈশিষ্ট্য নিয়ে, এবং আমরা আলোচনা করব শৈবালের শৈবালের কিছু নাম নিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এবার আমরা জানবো শৈবালের বৈশিষ্ট্য বা শৈবাল কেমন ধরনের প্রজাতি বা কিরকম, শৈবালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলা কি কি, এগুলাই আমাদের মূলত এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে দেখো, প্রথমে আমরা লিখলাম, আগেই বলছি শৈবালের সংখ্যাটা কত? 30,000 প্রজাতি। এবং এই 30,000 প্রজাতির মধ্যে একটা শৈবাল আছে সবচেয়ে বেশি লম্বা। এই লম্বা শৈবালের নামটাও আমাদের একটু এমসিকিউর ক্ষেত্রে মনে রাখতে হবে। কেউ একজন দেখি কমেন্ট বক্সে এটাও জানাও, দেখি কে দ্রুত আনসার করতে পারো, সবচেয়ে লম্বা শৈবালটার নাম কি? সবাই একটু মনে রাখবা এটা, ম্যাক্রোসাইটিস পাইরিফেরা, এবং এটাকে বাংলা নামে ডাকা হয় বাদামি শৈবাল। অর্থাৎ যদি প্রশ্নে আসে নিচের কোন শৈবালটি সবচেয়ে লম্বা, সেক্ষেত্রে আমরা যদি ইংলিশ টার্মটা দেখি, এই টার্মটা আছে কিনা দেখবো, ম্যাক্রোসাইটিস পাইরিফেরা। এটার বাংলা নাম কি? বাদামি শৈবাল। যাই হোক, এরপরে আমরা জানবো শৈবালের বৈশিষ্ট্য। প্রথম কথা, আমরা সবাই জানি শৈবাল, আমরা সবাই দেখছি আমাদের বিভিন্ন জায়গায়, আমরা পুকুর পাড়ের ক্ষেত্রে যে ছোট ছোট জলজ উদ্ভিদ দেখলাম, যেগুলো হচ্ছে আমরা সিঁড়ি বেয়ে সিঁড়ির সাথে থাকে, বিশেষ করে বর্ষাকালে অনেক বেশি থাকার এটা সম্ভাবনা থাকে। তো এগুলোতে আমরা পা পিছলে পড়ে যাই। তো এই জিনিসটাই হচ্ছে আসলে আমরা তখন মনে মনে এগুলাকে আমরা কুদুরি ফানাও বলে থাকি গ্রাম অঞ্চলে। তো এই জিনিসগুলো আসলে পরবর্তীতে যখন আমরা হায়ার স্টাডিতে সায়েন্স নিয়ে পড়ি, তখন আসলে আমরা জানতে পারি যে সবাই এটা হচ্ছে এক ধরনের শৈবাল। তাহলে দেখো, এই শৈবালের ক্ষেত্রে আবার আমরা জানতেছি প্রায় হচ্ছে 30,000 প্রজাতির শৈবাল বিদ্যমান। এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রজাতির সিগনিফিকেন্ট কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এক একটা প্রজাতি থেকে ভিন্ন হওয়ার কারণে তাদের 30 সংখ্যাটা এত বেশি। কারণ কি, আমরা সাধারণত জানি একটা প্রজাতি থেকে অন্য প্রজাতির ক্ষেত্রে, ধরো আমরা দেখছি একটা পর্বের ক্ষেত্রে অনেকগুলো প্রাণী থাকে বা কর্ডাটা। যেমন ধরো আমি একটা প্রাণী শ্রেণীবিন্যাসের কথা বলি, মানুষের কথা বলতেছি, মানুষকে আমরা বলি কর্ডাটা পর্বের প্রাণী। কিন্তু আমরা যদি আরেকটু ডিপের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখি তার হচ্ছে 3টা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আবার সেক্ষেত্রে আমরা দেখতে পাই ভার্টিব্রাটার 2টা সুপার ক্লাস আছে, ক্লাসের পরে সর্বশেষ থাকে তাদের ক্লাস।
এই ক্লাসের মধ্যে একটা ক্লাসের নাম ছিল মামালিয়া। এই মামালিয়ায় হচ্ছে শুধুমাত্র মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীগুলো অন্তর্গত ছিল। যাই হোক, আমরা প্রাণী শ্রেণীর বিন্যাস আলোচনা করলে এই জিনিসগুলো বুঝতে পারবো নেক্সট ক্লাসে। তো তার আগে যে জিনিসটা বলতেছিলাম, শৈবালের ক্ষেত্রে ঠিক সেম। তো বিভিন্ন রকমের হাজার রকমের বৈচিত্র্য শৈবালগুলো আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এই বৈচিত্র্য শৈবাল থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এবং এখান থেকে যেহেতু, কেন আমি বলছিলাম সকল বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কেন প্রশ্ন হয়ে থাকে, একটাই কারণ, এখান থেকে প্রশ্ন করা সহজ, অনেক অনেক বেশি সহজ। মানে অপশনগুলা খুঁজে বের করা অনেক অনেক বেশি সহজ হওয়ার কারণে এই অধ্যায় থেকে সকল বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রশ্ন করতে পছন্দ করেন। তাইলে দেখো, শৈবালের আমরা প্রথমে জানবো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলা থেকে কি কি জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে শৈবাল সালোক সংশ্লেষণকারী, এবং সবাই জানি শৈবাল দেখতে কেমন, সবুজ, সালোক সংশ্লেষণকারী সবুজ উদ্ভিদ। এবং এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, যদি বলা হয় শৈবালের ক্ষেত্রে ভাস্কুলার টিস্যু থাকে কিনা, আমরা সবাই মনে রাখবো শৈবালের ক্ষেত্রে ভাস্কুলার টিস্যু নেই। এখন দেখো, তিনটা জিনিস এখান থেকে আমরা মনে রাখতে পারি কেন শৈবালের ভাস্কুলার টিস্যু নাই। আমরা সবাই জানি এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম যেটা আছে বা টিস্যু যেটা আছে, এটা সাধারণত থাকে উন্নত ধরনের উদ্ভিদের ক্ষেত্রে, উন্নত ধরনের উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আমরা যদি সিকোয়েন্স করি, একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে উচ্চ শ্রেণীর উদ্ভিদে যাওয়ার চেষ্টা করি, নিম্ন শ্রেণীর উদ্ভিদের থেকে উচ্চ শ্রেণীর উদ্ভিদে যাওয়ার চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা পাই হচ্ছে শৈবাল। শৈবাল না বলে আমি ডিরেক্ট বলবো ছত্রাক ও শৈবাল। গঠনগত দিক দিয়ে ছত্রাক থেকে শৈবাল একটু উন্নত। এরপর আবার যদি আমরা আরেকটু উন্নত দিকের উদ্ভিদে যাই, অর্থাৎ একটু এর চেয়ে উন্নত উদ্ভিদ কারা, আমরা প্রায় হচ্ছে ব্রায়োফাইটা। এরপর আরেকটু উন্নত দিকের উদ্ভিদে যদি যাই, সেক্ষেত্রে আমরা পাই টেরিডোফাইটা। টেরিডোফাইটার পরে কারা থাকে, টেরিডোফাইটার পরে থাকে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। অর্থাৎ দেখো, একদম নিম্ন শ্রেণীর উদ্ভিদ কিন্তু এই ছত্রাকার শৈবাল। এর চেয়ে একটু উন্নত মাঝারি ধরনের তারা হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। বায়োফাইটার চেয়ে একটু উন্নত টেরিডোফাইটার চেয়ে একটু উন্নত নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদের একটু উন্নত আবৃতবীজি উদ্ভিদ। এবং বিশেষ ধরনের যে জিনিসটা বেশ মেন ইম্পর্টেন্ট জিনিস, এই আবৃতবীজি উদ্ভিদের একটু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভাস্কুলার টিস্যু আছে। এবং আমরা টিস্যুর শ্রেণী বিভাগের ক্ষেত্রে পড়ছিলাম, সাধারণত উন্নত ধরনের উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার টিস্যুটা বিদ্যমান। সেজন্য যেহেতু শৈবাল আর ছত্রাকের মধ্যে তারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সেজন্য তাদের ভাস্কুলার টিস্যু থাকার প্রশ্নই আসে না। তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এবং যদি বলা হয় এখানে শৈবালটা দেখতে কেমন বা শৈবালে কি কি জিনিস থাকে, এখান থেকে আমরা মনে রাখবো শৈবালকে থ্যালয়েড নামে ডাকা হয়। থ্যালয়েড নামে ডাকা হয়। কেন তাদেরকে থ্যালয়েড নামে ডাকা হয়? কারণ হচ্ছে তাদের স্পেসিফিক ভাবে মূল কাণ্ড পাতায়, তাদেরকে অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। যেহেতু তাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, সেজন্য তাদেরকে থ্যালয়েড নামে ডাকা হয়। তাহলে কেন যদি বলা হয়, আমরা এখান থেকে আরো একটা বৈশিষ্ট্য জানতেছি, শৈবালকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। যেহেতু তাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, সেজন্য তাদেরকে বলা হয় থ্যালয়েড। এবং এরপরে দেখো, যদি বলা হয় তাদের মধ্যে কোনো ধরনের রঞ্জক পদার্থ আছে কিনা, ফাইকোলজি নামে ডাকা হয়। নেট প্রবলেম হচ্ছে। নেট তো আমারটা ঠিক আছে, যতটুকু মনে হয় নেটে তো ঠিক থাকার কথা। যাই হোক, নেটে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে একটু কমেন্ট করে জানাও।
আচ্ছা, এই জিনিসগুলো তাইলে আমরা জানলাম। দেখো প্রথমে আমরা কি জানলাম, শৈবালকে ফাইকোলজিস্ট গবেষণা যারা গবেষণা করে বা শৈবালের শাখায় যেখানে আলোচনা করা হয় তাকে কি নামে ডাকা হয়, বাংলাদেশের বিখ্যাত ফাইকোলজিস্টকে। এই ছিল টোটাল শৈবালের আলোচনা। এখন দেখো আমরা আলোচনা করব শৈবালের রঞ্জক সমূহ নিয়ে। আমরা শৈবালের একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে জানছিলাম শৈবালের রঞ্জক সমূহ উপস্থিত। এখন যদি আমি প্রশ্ন করি শৈবালের ক্ষেত্রে রঞ্জক সমূহগুলা কি কি জিনিস থাকে, অর্থাৎ আমরা জানি শৈবাল হচ্ছে একটা বিচিত্র ধরনের প্রজাতি। এই প্রজাতিটার রঞ্জক পদার্থ থাকে, অর্থাৎ পিগমেন্ট থাকে, বিভিন্ন কালারের পিগমেন্ট থাকে। এই পিগমেন্ট গুলা কি কি জিনিস বা কি কি জিনিস এখানে থাকে। প্রথমে দেখো আমরা জানি শৈবাল হচ্ছে সবুজ ধরনের, যেহেতু তারা প্রধান উপাদানটাই তাদের সবুজ, তাহলে অবশ্যই তাদের ক্লোরোফিল আছে। এবং এই ক্লোরোফিলের পাশাপাশি তাদের হচ্ছে আরো বিভিন্ন কালার আছে, যেমন আমি বলতে পারি ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন নামক তাদের পিগমেন্টটা আছে। এই ফাইকোসায়ানিন হওয়ার পিগমেন্ট থাকার কারণে অনেক শৈবাল অনেক প্রজাতি নীল বর্ণের হয়ে থাকে। এবং এর পাশাপাশি যদি আমি বলি হলুদ, অনেক শৈবাল আছে হলুদ আর বাদামি বর্ণের। যেহেতু হলুদ আর বাদামি বর্ণের হওয়ার কারণ কি, হলুদ আর বাদামি বর্ণের পিগমেন্ট, হলুদ আর বাদামি বর্ণের পিগমেন্টটার নাম কি, ফাইকোজ্যান্থিন। এই ফাইকোজ্যান্থিন থাকার কারণে অনেক শৈবালের প্রজাতি হলুদ আর বাদামি বর্ণের হয়ে থাকে। সর্বশেষ হচ্ছে অনেক শৈবাল আছে লাল বর্ণের। কেন তারা লাল বর্ণের হলো, কারণ হচ্ছে একটা পিগমেন্টের কারণে। পিগমেন্টটার নাম কি, ফাইকোইরেথ্রিন। পিগমেন্টটার নাম কি, ফাইকোইরেথ্রিন। তাইলে এই জিনিসগুলো একটু মনে রাখবা। যদি বলে সবুজ ধরনের পিগমেন্ট কেন হয়, কারণ হচ্ছে ক্লোরোফিল। সবুজ ধরনের হওয়ার কারণ কি, ক্লোরোফিল। নীল বর্ণের হওয়ার কারণ কি, ফাইকোসায়ানিন, নীল থেকে নীল বর্ণ। বাদামি, হলুদ বাদামি থেকে ফাইকোজ্যান্থিন, লাল বর্ণ বললে ফাইকোইরেথ্রিন। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা। এরপরে দেখো আমরা আলোচনা করব দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে শৈবালের বাহ্যিক গঠন আর একটা হচ্ছে শৈবালের কোষীয় গঠন। একটাকে নাম দিছি আমি শৈবালের বাহ্যিক গঠন, আর একটার নাম হচ্ছে শৈবালের কোষীয় গঠন। শৈবালের বাহ্যিক গঠনের ক্ষেত্রে অর্থাৎ দেখা যায় বাহ্যিক গঠন বলতে এখানে কি জিনিসটা বোঝাচ্ছে। দেখো এখন একটা শৈবাল বাইরের দিক থেকে এক রকম, অর্থাৎ তাদের আকৃতি সব শৈবালের একই রকম না, বা একই রকম সিকোয়েন্স তারা মেনটেন করে না। তাহলে এই যে শৈবালগুলার কিছু শৈবাল আছে এককোষী, কিছু শৈবাল আছে গর্তের মতো, কিছু শৈবাল আছে একদম গোলাকার। এই যে তাদের যে বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস, এই যে শ্রেণীবিন্যাসগুলো দিয়েও আমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ দেখো কিছু শৈবাল আছে সমাঙ্গদেহী। এখন প্রশ্নে আসতে পারে সমাঙ্গদেহী শৈবাল কারা, এককোষী শৈবাল কারা, বা অ্যামিবার মতো দেখতে অ্যামিবয়েড শৈবাল কারা, এভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাইলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে জাস্ট উদাহরণগুলা মনে রাখবো। অর্থাৎ এককোষী শৈবালের উদাহরণ কি, ইম্পর্টেন্ট জিনিসগুলা, সাইফোন আকৃতির শৈবালের উদাহরণ কি, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। তাইলে আমরা একটু লিখে ফেলি কোনটাতে কি আছে। দেখো প্রথমে আমি লিখলাম এককোষী শৈবাল, অর্থাৎ যেসব শৈবালের বাহ্যিক গঠনের দিক দিয়ে একটি মাত্র কোষ দিয়ে সৃষ্টি মনে হয়, তাদের শুধুমাত্র একটি কোষই থাকে, তাদেরকে বলা হয় এককোষী শৈবাল। আবার এই এককোষী শৈবালের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সচল, আরেকটা হচ্ছে নিশ্চল, সর্বশেষ হচ্ছে অ্যামিবয়েড। সচল মানে কি, যেসব শৈবালের দেখতে তাদের মধ্যে ফ্লাজেলা উপস্থিত থাকে মনে হয়, অর্থাৎ আমি যদি এভাবে একটাকে উদ্ভিদ কল্পনা করি, তার এই যে চারদিকে যদি ফ্লাজেলা থাকে তখন তাকে বলা হয় সচল শৈবাল। তো এখান থেকে কি বলছিলাম, আমরা জাস্ট সচল শৈবাল, নিশ্চল শৈবাল এবং হচ্ছে অ্যামিবয়েড শৈবালের উদাহরণগুলো জাস্ট মনে রাখবো। প্রথমের ক্ষেত্রে দেখো সচল শৈবাল যদি বলা হয় ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস জাতীয় শৈবাল হচ্ছে অনেকটা এককোষী শৈবাল। এরপরে দেখো নিশ্চল শৈবাল মানে হচ্ছে ফ্লাজেলা বিহীন, উদাহরণটা মনে রাখবা ক্লোরেলা। এবং এরপরে সর্বশেষ আছে অ্যামিবয়েড শৈবাল। অ্যামিবয়েডের ক্ষেত্রে একটা উদাহরণই মনে রাখলে হবে ক্রোমুলিনা। এরপরে দেখো আরো কিছু জিনিস আমরা এখান থেকে মনে রাখতে পারি। একটা হচ্ছে সাইফোন আকৃতির। সাইফোন আকৃতির শৈবাল কারা, আমরা দুইটা উদাহরণ মনে রাখবো, একটা হচ্ছে বউ আর একটা হচ্ছে বোট্রিডিয়াম। বউ দিয়ে আমরা কি মনে রাখবো, বাউচেরিয়া, আর একটা হচ্ছে বোট্রিডিয়াম।
তাইলে দেখো আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথমে আমরা শৈবালের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম, বৈশিষ্ট্যের উপরে বলতেছি শৈবালের গঠনটা দেখতে কেমন। তো শৈবালের গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই দুই ধরনের গঠন আমরা এখানে মূলত দেখতে পাই। একটা হচ্ছে তার বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন বলতে আসলে কি বোঝায়, এই যে শৈবালের আকৃতিগুলা বাইরে থেকে দিক দিয়ে মনে হয় একটা শৈবাল এটা অনেক বেশি সচল, বা একটা শৈবাল দেখতে হচ্ছে এককুশি, একটা শৈবাল দেখতে সাইফুন আকৃতি, একটা শৈবাল দেখতে অ্যামিবয়েডের মতো, এইগুলাই হচ্ছে তার বাহ্যিক গঠন। অর্থাৎ আমরা যেমন মানুষ যেভাবে আমরা দেখতে পাচ্ছি, মানুষ যেভাবে যে ভিন্ন রকমের, আমি দেখতে একরকম বা অন্য একজন মানুষ তুমি দেখতে একরকম, এই যে আমাদের একটা বাহ্যিক গঠন আছে, ঠিক সেম ভাবে যে শৈবালের 30,000 প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের বাহ্যিক গঠনগুলা বিদ্যমান। এই বিভিন্ন ধরনের বাহ্যিক গঠনগুলা থেকে আমরা কি জিনিসগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমি আগেও বলছি আবারও বলতেছি, এই যে শৈবালের উদাহরণগুলা ইম্পর্টেন্ট, এই উদাহরণগুলো আমরা একটু খুব মনোযোগ সহকারে মনে রাখবো। এরপরে দেখো আমরা বাহ্যিক গঠন নিয়ে আলোচনা শেষ এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ শৈবালের কোষীয় গঠন নিয়ে। শৈবালের কোষীয় গঠন নিয়ে আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম আমরা আলোচনা করব শৈবালের কোষীয় গঠন নিয়ে। তো শৈবালের কোষীয় গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন নাম দেওয়া আছে এবং এই নামগুলা দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে জড়িত আছে। তো জড়িতগুলা কি কি জিনিস দেখো, প্রথমে আমি লিখবো ফাইরোফাইটা। ফাইটা এটা হচ্ছে একটা শৈবালের নাম এবং এই শৈবালের রং আছে, অর্থাৎ কালারটা দেখতে কেমন, এবং এই শৈবালের পরিচিতিটা কেমন, অর্থাৎ তার সঞ্চিত খাদ্যটা কেমন, এটাও একটু আমরা মনে রাখবো। দুইটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো, অর্থাৎ ফাইটা যে শৈবাল যেটা কথা বললাম এটার রংটা কেমন এবং এটাকে কি নামে ডাকা হয় এবং এটা সঞ্চিত খাদ্যটা কি, এরকম এই সিকোয়েন্স, এই চকটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই চকটা থেকে অবশ্যই যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে এবং বিগত বছরে দেখছি এই টপিকসটা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। তাহলে দেখো প্রথম নামটা লিখলাম আমি ফাইটা। এটা কি নামে পরিচিত, আমরা সবাই জানি এটাকে নাম দেওয়া হয় অগ্নি শৈবাল নামে। কি নামে? অগ্নি শৈবাল নামে। এবং যদি বলা হয় এটা সঞ্চিত খাদ্য কি, আমরা সবাই মনে রাখবো প্যারামাইলন। এরপরে আছে 2 নম্বরে আছে ক্রুসোফাইটা। যদি বলে এটার রং বা নামটা কি, এটার শৈবালটা কেমন দেখতে, আমরা সবাই মনে রাখবো গোল্ডেন ব্রাউন। এবং এটার যদি বলা হয় সঞ্চিত খাদ্যটা কি, দেখো এখানে লেখা আছে ক্রুসোফাইটা। এই ক্রুসোফাইটার সাথে মিল রেখে আমরা এটা মনে রাখবো, অর্থাৎ ক্রুসোল্যামিনারিন। এরপর দেখো 3 নম্বরে আছে রোডোফাইটার সাথে নাম রেখে আমরা এটাকে মনে রাখতে পারি এটার কালারটা কেমন, রোডোফাইটা লোহিত শৈবাল। এবং এখান থেকে আমাদের মনে রাখতে হবে এটার সঞ্চিত খাদ্য কি। সঞ্চিত খাদ্য তোমরা একটু দেখে নিবা, এটার নাম ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ফ্লোরিডিয়ান স্টার্চ। এরপরে দেওয়া আছে ফাইওফাইটা, বাদামি শৈবাল। ফাইওফাইটা আমরা পড়ছিলাম ফাইকোজ্যান্থিন, হলুদ বা বাদামি বর্ণ। তো ঠিক সেম ভাবে এখানে ফাইওফাইটা দেওয়া আছে। এই ফাইওফাইটার কালারটা কেমন, ফাইওফাইটা কি নামে ডাকা হয়, বাদামি শৈবাল। এবং আমরা আরো একটা জানছি সবচেয়ে লম্বা শৈবালের নাম হচ্ছে বাদামি শৈবাল এবং এটার ইংলিশ নাম ছিল ম্যাক্রোসাইটিস পাইরিফেরা। এবং এটার যদি বলা হয় সঞ্চিত খাদ্য কি, দুইটা জিনিস, একটা হচ্ছে ল্যামিনারিন আর একটা হচ্ছে ম্যানিতল। এবং সর্বশেষ দেওয়া আছে ক্রুসোফাইটা, আর একটা দেওয়া আছে ক্লোরোফাইটা।
দেখো ক্রুসোফাইটার ক্ষেত্রে এটার কালার ছিল গোল্ডেন ব্রাউন, যেহেতু এটা ক্লোরোফাইটা বলতেছি তার মানে এটা সংযুক্ত আছে ক্লোরোফিলের সাথে, তাহলে এটার অবশ্যই কালার হবে সবুজ, এজন্য এটার নাম দেওয়া হয়েছে সবুজ শৈবাল। এবং যদি বলা হয় এটা সঞ্চিত খাদ্য কি, আমরা সবাই মনে রাখবো সঞ্চিত খাদ্য স্টার্চ। তাইলে দেখো আমি কি কি জিনিস লেখাইলাম, আমরা শৈবালের কোষীয় গঠন নিয়ে আলোচনা করতেছিলাম। এই যে শৈবালের কোষীয় গঠনের ক্ষেত্রে আমরা কি কি জিনিস মনে রাখতে পারি, দেখো কিছু নাম মনে রাখবো, বিভিন্ন প্রজাতির শৈবালের নাম মনে রাখবো এবং নামগুলাকে কি নামে রাখা হয় এবং তাদের সঞ্চিত খাদ্যটা কি, এই জিনিসটা থেকে মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়ে থাকে। প্রথমে আমি লিখলাম ফাইরোফাইটা, এটার কালার বা রংটা কি অগ্নি শৈবাল, এটার সঞ্চিত খাদ্য কি প্যারামাইলন। এরপরে লিখছি ক্রুসোফাইটা, এটার রং বা নামটা কি, এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন নামে ডাকা হয় এবং এটার সঞ্চিত খাদ্য কি ক্রুসোল্যামিনারিন। এরপরে লিখছি রোডোফাইটা, রোডোফাইটা রডের মতো দেখতে, যেহেতু তারা রডের মতো দেখতে বা আমরা এভাবে মনে রাখবো রডের মতো দেখতে হওয়ার কারণে তাদের শৈবালটার নাম হয়েছে লোহিত শৈবাল এবং এটা সঞ্চিত খাদ্য কি ফ্লোরিডিয়ান স্টার্চ। এরপরে লিখছি ফাইওফাইটা, কিরকম শৈবাল বাদামি শৈবাল, এটা সঞ্চিত খাদ্য কি ল্যামিনারিন এবং মেনিতল। এরপরে আছে ক্রোসোফাইটা, এটা কেমন শৈবাল সবুজ শৈবাল, এটা সঞ্চিত খাদ্য কি স্টার্চ। তাইলে এই গেল আমাদের টোটাল শৈবালের কোষীয় গঠন। এরপরে শৈবালের আমরা কিছু জনন নিয়ে আলোচনা করব। জননের ক্ষেত্রে বরাবরের মতো তিন ধরনের জনন প্রধানত দেখা যায়, একটা হচ্ছে যৌন জনন, আরেকটা হচ্ছে অযৌন জনন, আরেকটা হচ্ছে অঙ্গজ জনন। যৌন জনন বলতে কি বোঝায়, এখানে যদি কোনো একটা জায়গায় যদি আমরা যদি এভাবে চিন্তা করি, প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে যৌন জনন ঘটে, উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক সেম, পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট মিলিত হয়ে যদি একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করে তখন তাকে বলা হয় যৌন জনন। আর অযৌন জনন কাকে বলা হয়, গ্যামেট সৃষ্টি ছাড়াই অর্থাৎ নিষিক্ত হওয়া ছাড়াই যদি কোনো একটা অন্য পদ্ধতিতে যদি শৈবাল যদি জনন পদ্ধতি ঘটিয়ে যদি নতুন উদ্ভিদ তৈরি করে তখন তাকে বলা হয় অযৌন জনন। আর অঙ্গজ জনন বলতে কি বোঝায়, কোনো একটা অঙ্গ নিয়ে অর্থাৎ অঙ্গজ জনন থেকে কিন্তু সংজ্ঞাটা বের হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অর্গান নিয়ে বা কোনো একটা নির্দিষ্ট অঙ্গ শৈবালের কোনো একটা অঙ্গ থেকে যদি নতুন কোনো উদ্ভিদ জন্মায় সেক্ষেত্রে তখন তাকে বলা হয় অঙ্গজ জনন। তো অঙ্গজ জননের উদাহরণগুলো একটু পড়ে নিবা এবং হচ্ছে যৌন জনন কারা সেগুলো একটু দেখে নিবা এবং হচ্ছে যৌন জনন কারা সেগুলো একটু পড়ে নিবা। আমি তাও একটু বলে দিচ্ছি, যৌন জনন তিন ধরনের, একটা হচ্ছে আইসোগ্যামি, আরেকটা হচ্ছে অ্যানাইসোগ্যামি, সর্বশেষ হচ্ছে উগ্যামি। এরপরে দেওয়া আছে অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে এবং অঙ্গজ জননগুলো একটু পড়ে নিবা। অঙ্গজ জননের ক্ষেত্রে বিশেষ করে কোষ বিভাজনের মাধ্যমে কোন শৈবাল বংশবৃদ্ধি ঘটায়, অঙ্গজ জননের ক্ষেত্রে কুড়ি সৃষ্টির মাধ্যমে কারা বংশবৃদ্ধি ঘটায়, হরমোগোনিয়ার মাধ্যমে কারা বংশবৃদ্ধি ঘটায়। বিশেষ করে ভেরি যে জিনিসটা বলতেছি এখান থেকে ইম্পর্টেন্ট আসলে উদাহরণগুলা, কি জিনিস উদাহরণটাই মূলত এখান থেকে ইম্পর্টেন্ট। উদাহরণ বলতে কি জিনিসটা বলতেছি, অর্থাৎ কোন শৈবাল কোন ধরনের যৌন জনন ঘটায়, কোন শৈবাল অযৌন জনন ঘটায়, কোন শৈবাল অঙ্গজ জনন ঘটায়, এখান থেকে প্রশ্ন আসবে। কিন্তু প্রশ্ন এখান থেকে হওয়ার সম্ভাবনা হচ্ছে 20%। প্রশ্ন হয় শৈবালের কোষীয় গঠন, বাহ্যিক গঠন এবং বৈশিষ্ট্য থেকে, অথবা প্রশ্ন হবে লাইকেন অথবা ছত্রাকের পার্ট থেকে। দেখো পার্ট কিন্তু আলাদা আলাদা জিনিস। যৌন জনন ও যৌন জননের এক্সাম্পল গুলা সারাদিন ধরে মনে রেখে রেখে মাথা নষ্ট করার কোনো মানে হয় না। যতটুকু পারো ক্যাচ করার চেষ্টা করবা, যতটুকু পারো ক্যাচ করার চেষ্টা করবা, যতটুকু মনে থাকে অতটুকুই এনাফ। বেশি মনে রাখতে গিয়ে দেখা যাবে তখন অন্যান্য সাবজেক্ট গুলাতে তখন এটা প্রভাব পড়বে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যতটুকু আমরা পারি সাধ্যের মধ্যে থাকবে ওই উদাহরণগুলো আমরা একটু মনে রাখবো। বিশেষ করে যে উদাহরণগুলো লিখছি এগুলোর এক্সাম্পলগুলো একটু মনে রাখবা। আরো একটা আছে অঙ্গজ জননের মধ্যে খন্ডায়ন। যাই হোক, শৈবাল আর ছত্রাকের এই এক্সাম্পলগুলো আসলে এগুলো অনেক বেশি বিস্তারিত, তো এগুলো আসলে সবগুলা বলাও যায় না, তো ওই জন্য একটু দেখাই দিচ্ছে আসলে কি কি জিনিস পড়ার দরকার। এরপরে আসো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। আমরা সব সচরাচর যে জিনিসটা দেখি এই শৈবাল ছত্রাক কচুরিপানা গুলাকে আমরা সব সময় মনে করি আসলে এগুলো আমাদের জন্য ক্ষতিকর বা এগুলো আমাদের জন্য তেমন একটা উপকারী না। কারণ হচ্ছে আমরা দেখি রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় এবং আমরা হচ্ছে অনেক জায়গায় এখানে
পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বিভিন্ন ধরনের এখানে দুর্ঘটনা ঘটে পড়ে যাওয়ার ফলে। তো এই জন্য আমরা শৈবালকে একটা অগাছা বলি, যেহেতু আমরা মনে করি শৈবাল কোনো কাজে আসে না, সেজন্য এটাকে আমরা একটা অগাছা নামে আমরা অভিহিত করি। কিন্তু আমরা দেখতে পাই আসলে শৈবালের অনেক অনেক বেশি কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, যেগুলো আসলে আমাদের অনেক বেশি পরিবেশের ক্ষেত্রে, বায়ুমণ্ডলের ক্ষেত্রে, আরো অন্যান্য জায়গায় ভূমিকা পালন করে। তাহলে কি কি জিনিস আমরা সাধারণত এখান থেকে মনে রাখবো? বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোগ প্রথম উপকারী দিক, অর্থাৎ শৈবালের যেটা নীলাভ সবুজ শৈবাল, সর্বপ্রথম যে জিনিসটা আমরা এখান থেকে মনে রাখবো, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া নামে যাকে আমরা ডাকি, এই সর্বপ্রথম বলা হয়ে থাকে, এই সর্বপ্রথম সালোক সংশ্লেষণ শুরু করে যে উদ্ভিদটা, সেই উদ্ভিদটার নামই হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তো এটাও একটা হচ্ছে শৈবালের একটা উপকারী দিক। এর পাশাপাশি আছে পরিবেশ দূষণ রোধ। পরিবেশ দূষণ রোধেও শৈবালের ভূমিকা রয়েছে অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে। কারণ কি, দেখো পৃথিবীর মধ্যে মোট বলা হয়ে থাকে, পৃথিবীর মধ্যে মোট সালোক সংশ্লেষণের 60% শৈবালেই ঘটে থাকে বা হচ্ছে শৈবালের মাধ্যমেই ঘটে। অর্থাৎ শৈবালের এত হাজার হাজার প্রজাতি থাকার কারণে, প্রায় হচ্ছে 30,000 প্রজাতি হওয়ার কারণে পৃথিবীর মধ্যে টোটাল হচ্ছে 60% সালোক সংশ্লেষণ করে এই শৈবাল। যেহেতু 30,000 এবং হচ্ছে 60% যেহেতু শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণ করে, এই জন্য হচ্ছে পরিবেশ দূষণ রোধে শৈবালের কি আছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যমান। এর পাশাপাশি আছে বায়োফুয়েল তৈরি, বায়োডিজেল তৈরি, গোয়েন্দা সাবমেরিন আছে, হচ্ছে সমুদ্রের মাছ নির্ণয়ে, সমুদ্রের মাছের অবস্থান নির্দেশ নির্ণয়ে এখানে হচ্ছে শৈবালের ভূমিকা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাই শৈবালের কিছু অপকারী দিক আছে। অপকারী দিক কি কি জিনিস আমরা একটু এগুলো পড়ে নিব। ওয়াটার ব্লুম সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টি, স্থাপনার ক্ষতি, রাস্তাঘাট পিচ্ছিল্যকরণ, মাছের রোগ সৃষ্টি, এই জিনিসগুলো একটু পড়ে নিবা। বিশেষ করে অপকারী দিকের ক্ষেত্রে মাছের ফুলকা রোগ কোন শৈবালের দ্বারা হয়ে থাকে আমরা মনে রাখবো? অডুগোনিয়াম। অডুগোনিয়াম কি করে? মাছের ফুলকা রোগ সৃষ্টি করে। এরপর আরো একটা উদাহরণ চাইলে লিখানো যায়, যেটা হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি করা। ওয়াটার ব্লুম সৃষ্টি জিনিসটা কি যদি বলে, সেক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে জিনিসটা, সেটা হচ্ছে যখন পুকুরে বা জলাশয়ে পুষ্টির পরিমাণ বেড়ে যাবে, পুষ্টির পরিমাণ বেড়ে গেলে, অর্থাৎ দেখো কি জিনিস এখানে হয়, যখন জলাশয়ের ক্ষেত্রে পুষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন সেখানে কি হয়, নীলাভ সবুজ শৈবাল জন্মাতে শুরু করে। কারণ কি, নীলাভ সবুজ শৈবাল জন্মানোর একটাই কারণ যখন এখানে অনেক বেশি পুষ্টি পাওয়া যায়, সেক্ষেত্রে নীলাভ সবুজ শৈবালের একটা পুষ্টি যখন সে পাওয়া শুরু করে, সে খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এই জন্য বলতেছে, দেখো ওয়াটার ব্লুম সৃষ্টিটা কি, পুকুরে যখন পুষ্টির পরিমাণ বেড়ে যায়, তখন ওইখানে ওই জলাশয়ে প্রচুর পরিমাণ নীলাভ সবুজ শৈবাল সৃষ্টি হয়, এবং এই নীলাভ সবুজ শৈবাল সৃষ্টি হওয়ার কারণে, অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে এখানে একটা মাছের এই যে পুকুরটা অনেক বেশি দূষিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই যে দূষিত হওয়াটাকে বলা হয় ওয়াটার ব্লুম সৃষ্টি। অর্থাৎ ওয়াটার ব্লুমটা সৃষ্টি আর কিছুই নয়, এটা হচ্ছে একটা পানি দূষণ। পানি দূষণটা কিভাবে হয়, যখন জলাশয়ে পুষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন সেখানে অনেক বেশি নীলাভ সবুজ শৈবাল জন্মানো শুরু করে। এই জিনিসটাকে বলা হয় ওয়াটার ব্লুম সৃষ্টি। যদি বলা হয় প্রশ্নে আসে নিচের কারা ওয়াটার ব্লুম সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা তিনটা শৈবালের কথা মনে রাখবো। একটা হচ্ছে অসিলোটোরিয়া, আর একটা হচ্ছে মাইক্রোসাইটিস, আর একটা হচ্ছে নস্টক। অসিলোটেরিয়া, নস্টক, মাইক্রোসাইটিস। অসিলোটেরিয়া, নস্টক, মাইক্রোসাইটিস, এরাই হচ্ছে জলাশয়ে ওয়াটার ব্লুম সৃষ্টি করে। তাহলে যাই হোক, এই হলো আমাদের টোটাল শৈবালের আলোচনা। এবং শৈবালের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রজাতি নিয়ে আমরা আলোচনা করব, যে প্রজাতিটা হচ্ছে ইউলোথ্রিক্স।
আচ্ছা, যাই হোক, তাইলে এই টোটাল হচ্ছে এখানে আলোচনা। আর কিছু জিনিস নিয়ে আমরা বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। যেটা হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে কি কি টার্মগুলো ইম্পর্টেন্ট দেখো। শৈবালের গুরুত্বপূর্ণ কিছু প্রজাতি আছে যাকে বলা হয় 60 প্রজাতি। এই 60 প্রজাতির মধ্যে ইউলোথ্রিক্স অন্যতম। এখানে দেখো ইউলোথ্রিক্সের ক্ষেত্রে কি কি জিনিসগুলা আমরা মনে রাখতে পারি। দেখো ইউলোথ্রিক্স হচ্ছে শৈবালের 60 প্রজাতির মধ্যে অন্যতম বলে তাকে ঘোষণা করা হয়েছে। এবং ইউলোথ্রিক্সকে বলা হয় হেটারোথেলিক শৈবাল। আমরা হেটারোথেলিক, হোমোথেলিক কিভাবে আমরা জানি? আমরা জিনতত্ত্বের ক্ষেত্রে পড়ছিলাম জাইগাস, অর্থাৎ একটা ছিল হোমোজাইগাস আর একটা ছিল হেটারোজাইগাস। ঠিক সেম ভাবে এখানে শৈবালের প্রজাতির মধ্যেও একটা আছে হোমোথেলিক আর একটা আছে হেটারোথেলিক। দেখো হোমোথেলিক বলতে আসলে কি বোঝায়? যখন হচ্ছে একই উদ্ভিদে স্ত্রী আর পুরুষ যদি বিদ্যমান থাকে, অর্থাৎ স্ত্রী গ্যামিট, পুংগ্যামিট এবং যদি স্ত্রী গ্যামিট যদি বিদ্যমান থাকে, তখন এই শৈবালটাকে নাম দেওয়া হয় হোমোথেলিক শৈবাল। আর যদি যখন একই উদ্ভিদে না হয়ে ভিন্ন উদ্ভিদ থেকে, অর্থাৎ স্ত্রী গ্যামিট এবং হচ্ছে পুংগ্যামিট এসে যখন নিষিক্ত হয়, তখন তাকে বলা হয় হেটারোথেলিক শৈবাল। তাহলে আমরা এই উদাহরণটা একটু মনে রাখবো। ইউলোথ্রিক্স হচ্ছে একটা হেটারোথেলিক শৈবাল। এবং এখানে ক্ষেত্রে দেখো, আমরা যেহেতু এখানে একটু করে বলছি হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি। দেখো হোমোজাইগাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে জিনিসটা, সেটা হচ্ছে যখন ক্রোমোজোম সংখ্যা যদি একই থাকে, ভিন্ন না হয়ে যদি একই থাকে, তখন তাকে বলা হয় হোমোজাইগাস। আর হেটারোজাইগাস যখন কাকে বলা হয়? যখন দুটি ভিন্ন ধরনের ক্রোমোজোম যদি কোনো একটা প্রাণীর মধ্যে থাকে, জিনের মধ্যে থাকে, তখন তাকে বলা হয় হেটারোজাইগাস। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, মানুষের যদি লিঙ্গ নির্ধারণ নীতিটা একটু দেখি, মানুষের স্ত্রীদের ক্ষেত্রে ডাবল এক্স এবং হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যেটা আছে হেটারোজাইগাস, এবং হেটারোজাইগাস পড়া হয় এক্স ওয়াই দিয়ে। যেহেতু মানুষের ক্ষেত্রে, ওই পুরুষদের ক্ষেত্রে দেখো এক্স আর ওয়াই, অর্থাৎ দুইটা ভিন্ন ওয়ার্ড বা দুইটা ভিন্ন ক্রোমোজোম এখানে থাকার কারণে এই যে পুরুষদেরকে বলা হয় হেটারোজাইগাস এবং হচ্ছে নারীদেরকে বলা হয় হোমোজাইগাস। যদিও এটা শুধুমাত্র স্তন্যপায়ীদের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে স্ত্রীরাও কি হতে পারে? হেটারোজাইগাস হতে পারে। যাই হোক, আমরা জিনতত্ত্বের আলোচনায় এগুলা নিয়ে আলোচনা করব। তো যে জিনিসটা বলতেছিলাম ইউলোথ্রিক্সের, এই জিনিসগুলো একটু আমরা মনে রাখবো। আর কি কি জিনিস যদি বলা হয় মনে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা ইউলোথ্রিক্সের জননটা একটু দেখে নিব। এবং ইউলোথ্রিক্সের মধ্যে কি আছে? বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে এবং এক বা একাধিক পাইরিনয়েড আছে। তারপরে এখানে ইউলোথ্রিক্স কেমন শৈবাল, এই জিনিসগুলো একটু আমরা ইনফরমেশনগুলো একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখো ছত্রাক। ছত্রাক নিয়ে আমরা জাস্ট ক্লাসগুলো বলে দিচ্ছি। ছত্রাকের ক্ষেত্রে আমরা কি কি জিনিস জানবো বা ছত্রাকের ক্ষেত্রে কি কি জিনিস ইম্পর্টেন্ট। ছত্রাকের ক্ষেত্রে বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের গুরুত্ব এবং আরেকটা জিনিস হচ্ছে ছত্রাকের পরিচিতি। ছত্রাকের পরিচিতির ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমরা দেখছি শৈবাল হচ্ছে একটা সবুজি বা সবুজ জাতীয় উদ্ভিদ, কিন্তু আমরা সবাই জানি ছত্রাক হচ্ছে সবুজি নয়। অর্থাৎ এখানের ক্ষেত্রে প্রথমে দেখো ছত্রাকের পরিচিতি। ছত্রাকের পরিচিতিতে আমরা কি কি জিনিস জানতে পারি? প্রথমে হচ্ছে ছত্রাক সম্পর্কিত বিদ্যা। ছত্রাক সম্পর্কিত বিদ্যার ক্ষেত্রে কি কি জিনিস আমরা মনে রাখবো? তাদের রাজ্যগুলা নিয়ে আলোচনা করব, তাদের ফাইলামগুলা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ছত্রাককে কয়টা পর্বে বিভক্ত করা যায়? আমরা সবাই জানি ছত্রাককে 5টি পর্বে বা 5টি ফাইলামে বিভক্ত করা যায়। 5টি ফাইলামগুলা কি কি? একটা হচ্ছে জাইগোমাইকোটা, অ্যাসকোমাইকোটা, বেসিডিওমাইকোটা, ডেট্রোমাইকোটা, মাইকোফাইটা। এরপরে ছত্রাকের বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবা, বিশেষ করে তার অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতাটা কি? অভিযোজন ক্ষমতার ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবো, অর্থাৎ কতক 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রা একটু উপরে এবং হচ্ছে 50 ডিগ্রির
50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরের তাপমাত্রায়ও শৈবাল কি ছত্রাক কি করতে পারে, জন্মাইতে পারে। অর্থাৎ যখন অনেক বেশি বরফাচ্ছন্ন অঞ্চল, অর্থাৎ যখন টেম্পারেচারটা 5 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে এবং যদি অনেক বেশি তাপ পড়ে, যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেডও চলে যায়, সেক্ষেত্রেও কি করে ছত্রাক জন্মাতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছত্রাকের অভিযোজন ক্ষমতা অনেক বেশি। এবং আমরা এখান থেকে মনে রাখবো ছত্রাকের কি নাই, ভাস্কুলার টিস্যু নাই। কি নাই, ভাস্কুলার টিস্যু নেই। এবং ছত্রাক কি বিহীন, ক্লোরোফিল বিহীন। যেহেতু তাদের মধ্যে ক্লোরোফিল নাই, সেজন্য তারা কি, তারা হচ্ছে কালার বিহীন। যেহেতু তারা কালার বিহীন, তার মানে তারা হচ্ছে সবুজি নয়, তারা সবুজি নয়। তাহলে এই জিনিসগুলো আমরা একটু পড়ে নিব এবং ছত্রাকের জননটা একটু পড়ে নিব। এর পাশাপাশি আছে ছত্রাকের গুরুত্ব, বিশেষ করে ছত্রাকের গুরুত্বের ক্ষেত্রে মৃত্তিকাবাসী ছত্রাক কারা, ছত্রাক থেকে ভিটামিন কি কি তৈরি করা হয়েছে, ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক কি তৈরি করা হয়েছে, ইস্ট শিল্পে ছত্রাকের কি ব্যবহার আছে। এর পাশাপাশি আমরা ছত্রাকের অপকারী দিকগুলো একটু পড়ে নিব। মানুষের রোগ কি কি জিনিস আছে, দাঁত রোগ, টাক, কার্প জাতীয় মাছের রোগ, বিশেষ করে স্যামন রোগ। স্যামন রোগটা আমরা একটু পড়ে নিব। স্যামন রোগ কোন শৈবালের ছত্রাকের কারণে যদি হয় বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো স্যাপ্রোলেসনিয়া প্যারাস্টিকা। এর পাশাপাশি আছে কাপড় ও চামড়া দ্রব্যের ক্ষতি, অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস, এই অ্যাসপারজিলাস নামক ছত্রাকটা কি করে, বিভিন্ন কাপড়ের ক্ষেত্রে চিতি পরা যে আমরা দেখি, ওই জিনিসটা হয় অ্যাসপারজিলাস নামক ছত্রাকের কারণে। অর্থাৎ আমরা বর্ষাকালে দেখতে পাই কাপড়ের মধ্যে একটা চিতি পরার একটা প্রবণতা থাকে। এই যে কাপড়কে কোনো একটা জায়গায় রাখলে 3 থেকে 4 দিন পর দেখা যায় এখানে চিতি পরার মতো কিছু কালো 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 দাগ পড়ে। এই দাগটা কোন ছত্রাকের কারণে হয়, আমরা মনে রাখবো অ্যাসপারজিলাসের কারণে। তো যে জিনিসগুলো বললাম, এরপরে দেখো জিবেরিলিন নামক বৃদ্ধি হরমোন আহরণ করা হয় ছত্রাকের কারণে। এই ছত্রাকের ক্ষেত্রে দেওয়া আছে, এটা কোন ছত্রাকের কারণে, জিবেরিলিয়া ফুজিকুরি। তো এগুলো একটু মনে রাখবা। চোখের কর্নিয়ায় শৈবালের ক্ষতি সাধন, পুরুষাঙ্গের ক্ষতি, উদ্ভিদের রোগ, গোলালো লেড ব্লাইট, ধানের পাতার বাদামি দাগ, এগুলো একটু পড়ে নিবা। এর পাশাপাশি অ্যাগারিকাসটা একটু পড়ে নিবা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। অন্য একদিন আরো একটু বিস্তারিত আলোচনা করা হবে সময় পাইলে। তো যেহেতু তোমাদের ক্ষেত্রে যে আজকে একটু গুরুত্বপূর্ণ গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি, সেজন্য সংক্ষেপে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। এবং নেক্সট দিন ইনশাল্লাহ আমরা প্রাণী শ্রেণী বিন্যাস নিয়ে বিস্তারিত 2 ঘন্টার একটা বৃহৎ লাইভ ক্লাস হবে। তো তোমরা সবাই আগামী শুক্রবারে এই সময়ে অবশ্যই উপস্থিত থাকবা।